Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট 23 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে কিছু বিশেষ প্রশ্ন এবং রিসেন্ট প্যাটার্নে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি থেকে আর কি প্রশ্ন করা হবে সেগুলি হতে পারে সেগুলি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, সেটি কিন্তু তোমরা বিনামূল্যে পেতে পারো। তো এটি কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে যে নদ ও নদীর বলতে কি বোঝো। দেখো তোমরা অলরেডি জেনে গেছো যে ইন্টারভিউতে কিন্তু এরকম প্রশ্ন করা হয়েছে যে আপনার এলাকায় এই নদীটি আছে, এই নদীটির উৎপত্তিস্থল কোথায় বলুন তো, এই নদীটি কি জন্য বিখ্যাত বলুন তো, আপনার এলাকার পাশ দিয়ে প্রবাহিত নদীটির নাম বলুন তো। তো সেই প্রসঙ্গে কিন্তু নদ ও নদী বিষয়টি চলে আসতে পারে। তো তোমরা যদি এই বিষয়টি চলে আসে তাহলে বিব্রত বোধ না করে একদম এই উত্তরটি দিয়ে দিতে পারো যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলধারা হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে, যেমন মেঘনা, যমুনা, কুশিয়ারা ইত্যাদি। আবার কি বলছে, যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে বলা হয় নদ। অর্থাৎ যখন কোনো নদী থেকে শাখা নদীর সৃষ্টি হয় না তাকে বলা হচ্ছে নদ। এবং যেটি বলছে যে জলস্রোত বা কোনো পর্বত বা ইত্যাদি জলধারা থেকে উৎপন্ন হয় বিভিন্ন জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্য জলাশয়ে পতিত হলে সেটিকে কিন্তু আমরা নদী বলবো। তো নদীর উদাহরণ তোমরা বলতে পারলেও নদের উদাহরণগুলি মনে রাখবে, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, নীলনদ ইত্যাদি নদ। তো ব্রহ্মপুত্রটাতে কিন্তু একটি ফেমাস ভারতের ক্ষেত্রে। তো নীলনদ সম্পর্কে একটু ডিটেলস তোমরা জেনে রাখবে, ব্রহ্মপুত্র সম্পর্কে অবশ্যই জেনে রাখবে, এবং কপোতাক্ষ উল্লেখ করার দরকার নেই, ব্রহ্মপুত্র এবং নীলনদী তোমরা ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করে তাহলে সেটি বলবে। নেক্সট প্রশ্ন রয়েছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কি বোঝো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কি বোঝো, এইরকম একটি প্রশ্ন কিন্তু উঠে এসেছিল যে সুন্দরবন থেকে কিন্তু এটি উঠে আসে যে সুন্দরবন অঞ্চল কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। আমি তোমাদের কাছে কতদিন একটি ভিডিও দিয়েছিলাম সে সম্পর্কিত ডিটেলস। তো তোমরা কমেন্টে কমেন্ট করো যে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল। তো দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কি বোঝো, একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো একটি ল্যান্ডমার্ক বা এলাকা যেখানে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক কনভেনশন দ্বারা আইনি সুরক্ষা রয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিকে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়েছে সাংস্কৃতিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক অন্যান্য ধরনের তাৎপর্য থাকবার জন্য। তাহলে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তাৎপর্য থাকবার জন্য যে বিষয়গুলি ইউনেস্কোর সাইট দ্বারা সুরক্ষিত করা হয় সেটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটি কিন্তু তোমরা সুন্দর করে বলে দিতে পারো। এরপরের প্রশ্ন রয়েছে যে গ্রহ ও উপগ্রহ বলতে কি বোঝো। দেখো গ্রহ ও উপগ্রহ এই প্রশ্নটি কিন্তু অনেককে ডেমো, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ডেমো দিতে গিয়ে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। গ্রহ উপগ্রহে যাদের জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো এ ধরনের প্রশ্ন করাই হতে পারে। তো আর যে মেইন বিষয় যে এইটি কিন্তু যেহেতু ক্লাস 4-এর ইভিএস বইতে কিন্তু এই টপিকটি রয়েছে, সুতরাং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং তোমরা একবার অবশ্যই ক্লাস 4-এর ইভিএস বইটি তোমরা দেখে নেবে, সপ্তর্ষি মণ্ডল সম্পর্কিত ডিটেলস কিন্তু দেখে নেবে, যেটি কিন্তু ডেমো অনেককে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে গ্রহ হলো কোনো নক্ষত্র বা সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, যেমন পৃথিবী। তাহলে গ্রহ তোমরা এক কথায় বলতে পারো যে গ্রহ যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা এক কথায় এটি বলতে পারো, গ্রহ হলো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তনশীল, নিজস্ব আলোহীন এবং অভিকর্ষের প্রভাবে গোলাকার আকৃতি ধারণকারী একটি বিশাল মহাজাগতিক বস্তু যা তার কক্ষপথের আশেপাশে ছোট বস্তুকে নিজের টানে সরিয়ে বা আত্মীকরণ করে। তো এটি তোমরা মনে রাখতে পারো এবং সংক্ষেপে মনে রাখতে পারো, গ্রহ হলো কোনো নক্ষত্র বা সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে যার নিজস্ব কিন্তু কোনো আলো নেই। গ্রহ রয়েছে কোনো গ্রহের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তো যেমন চাঁদ, অর্থাৎ কোনো গ্রহের চারপাশে কিন্তু এটি আবর্তন করবে, যেমন চাঁদ, এর কিন্তু নিজস্ব আলো নেই, অন্যের আলোয় আলোকিত হয়।
এই বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইবার এখানে একটি বিষয় রয়েছে যে আমাদের সূর্যের যে প্রশ্নটি কিন্তু করা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি, এ ধরনের একটি প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম, তো এটি হয়ে যাবে কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হলো সূর্য। তো সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেটি কিন্তু হয়ে যাবে 15 কোটি কিলোমিটার প্রায়। তো এটি কিন্তু অপসূর অনসূর অবস্থানে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয়। তো 15 কোটি কিলোমিটার তোমরা সংক্ষেপে বলে দাও, 15 কোটি কিলোমিটার প্রায়, এটি কিন্তু সংক্ষেপে বলে দাও, কারণ অপসূর অনসূর অবস্থানে আসার প্রয়োজন নেই। যদি এ বিষয়ে ডেপ থাকে তাহলে উল্লেখ করো, কারণ পরবর্তী প্রশ্ন কিন্তু সে অপসূর অনসূর নিয়ে হবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তোমাদের বললাম 15 কোটি কিলোমিটার। এইবার আরেকটি প্রশ্ন চলে আসে যে সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কিন্তু হয়ে যাবে প্রক্সিমা সেন্টারাই। তো এটিকে যদি আমি লিখি প্রক্সিমা সেন্টাউরি বা অনেকে কিন্তু প্রক্সিমা সেন্টারাই এটিও কিন্তু বলে, প্রক্সিমা সেন্টাউরি ইংলিশ উচ্চারণ হিসাবে তোমরা বলতে পারো। এর সূর্য থেকে এই প্রক্সিমা সেন্টাউরির এর যে দূরত্ব এটি কিন্তু রয়েছে 4.24 আলোকবর্ষ দূরে, 4.24 আলোকবর্ষ দূরে এটি কিন্তু অবস্থিত। এইবার এখানে একটি কথা চলে আসে যে দূরত্ব মাপার সবচেয়ে বড় এককের নাম। তো দূরত্ব মাপার সবচেয়ে বড় একক যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেটি কিন্তু বলতে পারো পারসেক, যেটি কিন্তু গ্রহ নক্ষত্রের মধ্যে এবং আলোকবর্ষও কিন্তু অনেক বড় একক। এবং যদি তোমাদের জিজ্ঞাসা করে যে ছোট একক, দূরত্ব মাপার সবচেয়ে ছোট এককের নাম কি, তাহলে তোমরা বলতে পারো কিন্তু প্লাঙ্ক দৈর্ঘ্য, যার মান রয়েছে প্লাঙ্ক দৈর্ঘ্যের মান 1.6 × 10⁻⁻35 মিটার। তাহলে প্লাঙ্ক দৈর্ঘ্যের মান কিন্তু এটি 1.6, প্লাঙ্ক দৈর্ঘ্য = 1.6 × 10⁻⁻35 মিটার। তাহলে বুঝতেই পারছো কতটা ক্ষুদ্র। এবং আরেকটি একক ব্যবহার করা হয় যেটি পরমাণু নিউক্লিয়াস মাপবার জন্য একটি একক ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ফার্মি। তাহলে সেটি 1 ফার্মি = কিন্তু 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার। তাহলে বুঝতে পারছো 1 ফার্মি এবং -35 যেটি রয়েছে এটি কিন্তু ছোট। তাহলে যদি ফার্মি একক 10⁻⁻15 হয় তাহলে এটি কিন্তু -35, অর্থাৎ প্লাঙ্ক দৈর্ঘ্য কিন্তু আরও ছোট, ফার্মি একক থেকে ছোট। তাহলে সবচেয়ে ছোট যদি বলা হয় তাহলে প্লাঙ্ক দৈর্ঘ্য বলতে পারো, যেটি কিন্তু গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডও কিন্তু করেছে এটি। এবং সবচেয়ে বড় দৈর্ঘ্য যদি মাপবার একক বলা হয় তাহলে কিন্তু তোমরা পারসেক বলতে পারো। এরপরে আরেকটি প্রশ্ন যেটি অনেককে জিজ্ঞাসা করা হয়েছে অন্যভাবে, সেটি একটু খেয়াল রাখতে হবে যে পৃথিবী তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে। তো পৃথিবী তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে এই প্রশ্নটি করা হয়েছিল। তাহলে এই প্রশ্নটি যদি করা হয় তাহলে তার উত্তর হয়ে যাবে কিন্তু 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.12 ডিগ্রি। পৃথিবী তার কক্ষতলের সাথে, ভালো করে প্রশ্নটি শুনবে, কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। এবং যদি বলে যে পৃথিবীর অক্ষটি তার লম্ব কক্ষপথের উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে 23.5 ডিগ্রি। তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট, এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অনেকে, কিন্তু অনেকে কিন্তু ভুল করে এই উত্তরটি দিয়ে ফেলেছে। তো সেটি কিন্তু এ বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, পৃথিবীর অক্ষটি তার লম্ব কক্ষপথের উলম্ব রেখার সাথে কিন্তু 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে এবং পৃথিবী তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। দুটো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই হেলে থাকা অবস্থানের কারণেই কিন্তু পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। তো এই বিষয়গুলি কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরের যে প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তো এটি তোমরা বলতে পারো সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম, যার দৈর্ঘ্য রয়েছে 3665 মিটার, যেটি নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হয়ে যাবে কিন্তু সান্দাকফু। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
এটিও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটি ভিডিও, কুইক রিভিশন ভিডিও আমি তোমাদের দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নিও। প্লেলিস্ট, ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3 এই 3টে পিডিএফ নিতে ইচ্ছুক তাদের জন্যে তোমরা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। এইখানে যে প্রাইসটি রয়েছে এই প্রাইসটি থেকেও কিন্তু কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। বর্তমান অফার জানার জন্য তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।